প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এটা তোমাদের লাস্ট লেকচার আমার সাথে। তো আজকের টপিকটা হচ্ছে এনার্জি অফ স্টেশনারি ওয়েভ। অলরেডি আমরা স্টেশনারি ওয়েভ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো এটা হচ্ছে লেকচারের লাস্ট টপিক। এখানে আমরা এনার্জি অফ স্টেশনারি ওয়েভ যদি অ্যানালাইজ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রেশার এবং ভেলোসিটির রিলেশনের মাধ্যমে এটাকে করতে হবে। তো প্রথমত আমরা একটা কল্পনা করি যে একটা লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেটা কিনা একটা ফ্লুইড মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করছে, এবং সেই ফ্লুইড মিডিয়ামের বাল্ক মডুলাস হচ্ছে ক্যাপিটাল কে। আমরা অলরেডি এটা যখন ট্রাভেলিং ওয়েভ পড়েছিলাম, তখন যে কোনো একটা লঙ্গিটিউডিনাল প্রেশার ওয়েভের জন্য মিডিয়ামের বাল্ক মডুলাস এবং প্রেশারের রিলেশনটা দেখেছিলাম, কে ইকুয়ালস মাইনাস পি ডিভাইডেড বাই ডিওয়াই বাই ডিএক্স, যেখানে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে স্ট্রেইন। তো এখানে পি হচ্ছে এক্সেস প্রেশার অর ভলিউম স্ট্রেস, এবং ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ভলিউম স্ট্রেইন। তাহলে আমরা 12.1 কে এভাবেও লিখতে পারি, পি ইকুয়ালস মাইনাস কে ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এখন আমরা মনে করি যে এই যে লঙ্গিটিউডিনাল ওয়েভটা যেটা প্রপাগেট করছিল, সেটা মিডিয়ামে রিফ্লেক্ট হচ্ছে একটা ফ্রি বাউন্ডারি কন্ডিশনে, এবং রিফ্লেকশনের পরে সেখানে যে স্ট্রেইনের ইকুয়েশনটা হবে, সেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে পড়েছি, যে একটা ফ্রি বাউন্ডারিতে রিফ্লেকশন হলে সেখানে স্ট্রেইনটা কিরকম হয়। সেটার এক্সপ্রেশনটা ছিল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস মাইনাস 4 পাই এ বাই ল্যামডা সাইন 2 পাই এক্স বাই ল্যামডা সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা। আচ্ছা, এখন ফেজ ভেলোসিটি, বাল্ক মডুলাস এবং মিডিয়ামের ডেনসিটির সাথে নিচের যে রিলেশনটা, নিউটনস ল্যাপ্লাস ইকুয়েশন, এটার মাধ্যমে রিলেটেড। সেটা হচ্ছে ভি ইকুয়ালস রুট ওভার কে বাই রো। এখানে রো হচ্ছে ডেনসিটি অফ মিডিয়াম, আর কে তো অবশ্যই বাল্ক মডুলাস। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস কে ডিভাইডেড বাই রো, এবং সেখান থেকে আমরা পাই কে ইকুয়ালস রো ভি স্কোয়ার। তাহলে এই dy বাই dx এবং k ইকুয়ালস রো ভি স্কোয়ার, এই দুইটা মান যদি আমরা ইকুয়েশন নাম্বার 12.2 তে বসিয়ে দিই, সেখানে আমরা পাবো p ইকুয়ালস রো ভি স্কোয়ার 4 পাই a বাই ল্যামডা সাইন 2 পাই x বাই ল্যামডা সাইন 2 পাই vt বাই ল্যামডা। এখানে আমরা বুঝতে পারছি যে এখানে যদি দুইটা এই সাইনোসয়েডাল টার্ম, অর্থাৎ সাইন 2 পাই এক্স বাই ল্যামডা এবং সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা, এগুলো যদি 1 হয়, তাহলে এক্সেস প্রেশারটা হবে ম্যাক্সিমাম, অর্থাৎ পি নট হবে, এক্সেস প্রেশার হবে পি নট ইকুয়ালস পি রো ভি স্কোয়ার 4 পাই এ বাই ল্যামডা। তাহলে এই মানটা, এই যে ম্যাক্সিমাম এক্সেস প্রেশারটা, এইটাকে আমরা যদি বসিয়ে দিই ইকুয়েশন 12.4 এ, পাবো হচ্ছে পি ইকুয়ালস পি নট সাইন 2 পাই এক্স বাই ল্যামডা সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা। এখানে পি নট সাইন 2 পাই এক্স বাই ল্যামডা এই অংশটুকু কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না। এটা আসলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেসার অ্যামপ্লিচিউড। তাহলে এই অংশটা কিন্তু আসলে পজিশন ডিপেন্ডেন্ট। তাহলে এটাকে আমরা যদি টোটালটাকে একটা ফাংশন পি এক্স ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, পি নট সাইন 2 পাই এক্স বাই ল্যামডা ইকুয়ালস পি এক্স। এটাকে ইকুয়েশন 12.6 এ বসিয়ে দিলে আমরা পাচ্ছি পি ইকুয়ালস পি এক্স সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা। আচ্ছা, এখন পার্টিকেল ভেলোসিটি এট এ পার্টিকুলার পয়েন্ট, এটাকে আমরা লিখতে পারি ইউ, মানে এই ফ্রি বাউন্ডারিতে যে ওয়েভগুলো রিফ্লেক্টেড হয় তাদের ক্ষেত্রে ইউ ইকুয়ালস ডিওয়াই বাই ডিটি, তার মানে 4 পাই এ ভি বাই ল্যামডা ইন্টু কস 2 পাই এক্স বাই ল্যামডা কস 2 পাই ভিটি বাই ল্যামডা। যেখানে কিনা এই প্রথম অংশটুকু এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর কস 2 পাই এক্স বাই ল্যামডা এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা আসলে পজিশন ডিপেন্ডেন্ট। তাহলে এই প্রথম অংশটুকুকে আমরা লিখতে পারি ইউ এক্স। তাহলে ইউ এক্স এর মানটা যদি 12.8 এ বসিয়ে দেই, আমরা পাবো হচ্ছে ইউ ইকুয়ালস ইউ এক্স কস 2 পাই ভিটি বাই ল্যামডা। আচ্ছা, আমাদের আসলে দরকার যে এনার্জি ট্রান্সফার কতটুকু হয় স্টেশনারি ওয়েভে সেটা জানা। তাহলে এনার্জি ট্রান্সফার পার ইউনিট এরিয়া ইন এ স্মল ইন্টারভেল অফ টাইম ডিটি, এটাকে আমরা বলতে পারি যে সেই পরিমাণ ওয়ার্ক যেটা কিনা এই পি পরিমাণ প্রেসারকে ওভারকাম করার জন্য প্রয়োজন হয়। তাহলে পি পরিমাণ প্রেসারকে ওভারকাম করে একটা পার্টিকুলার ভেলোসিটিতে এই প্রপাগেট করতে, এটা যে ওয়ার্ক ডান হবে সেটা হবে পি ইউ ডিটি।
তাহলে ডিআই বাই ডিটি হচ্ছে পিইউ, সেখান থেকে আমরা পাই ডিআই সমান সমান পিইউ ডিটি। তাহলে এনার্জি ট্রান্সফার ডিউরিং দ্য হোল টাইম পিরিয়ড টি, এটাকে আমরা কি বের করতে পারি? তাহলে আমরা সেটা লিখতে পারি I ইকুয়ালস 0 to t, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে একটা হোল টাইম পিরিয়ডের উপর পি ইউ ডিটি। আচ্ছা, পি এবং ইউ এর মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই, পি এক্স সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা ইন্টু ইউ এক্স কস 2 পাই ভিটি বাই ল্যামডা ইন্টু ডিটি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন জানতে চাই যে অ্যাভারেজ এনার্জি ট্রান্সফার পার সেকেন্ড এটা কতটুকু হবে, এই যে টোটাল এনার্জি, রেট অফ এনার্জি ট্রান্সফার বা সরি টোটাল এনার্জি ট্রান্সফার, এটাকে আমরা যদি এই ইন্টারভেলের দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে অ্যাভারেজ এনার্জি ট্রান্সফার পার সেকেন্ড বা রেট অফ এনার্জি ট্রান্সফার আমরা বের করতে পারবো। তাহলে আই অ্যাভারেজ ইকুয়ালস integration of pu dt over the interval 0 to t divided by the interval t। তাহলে I average equal to হবে px ux by t। যেহেতু এই দুইটা টার্ম দুইজনই টাইম ইন্ডিপেন্ডেন্ট, কাজে এগুলো বাইরে চলে আসলো, থাকলো শুধু কি সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা আর কস 2 পাই ভিটি বাই ল্যামডা, এই দুইটা জিনিস। আচ্ছা, তাহলে এইগুলোকে আমরা যদি ইন্টিগ্রেট করতে চাই, এখানে দেখা যাচ্ছে সাইন এ ইন্টু কজ এ, এই সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু সাইন এ ইন্টু কজ এ ইকুয়ালস হচ্ছে হাফ সাইন 2a। তাহলে সেইভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে একটা ফর্মুলা একটা হাফ চলে আসবে, আর সাইন এই 2 পাই ভিটি বাই ল্যামডাকে 2 দিয়ে গুণ করলে হয় 4 পাই ভিটি বাই ল্যামডা। তাহলে এই জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সাইনকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস কজ, আর এই যে 4 পাই ভিটি বাই ল্যামডা, এই জিনিসটা ডিভাইডেড হয়ে সামনে চলে আসবে, তাহলে ল্যামডা উপরে নিচে 4 পাই ভি থাকবে। তাহলে কজ 4 পাই ভিটি বাই ল্যামডাকে আমাদের এখন এই লিমিটটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই লিমিটটা যদি আমরা দিয়ে দেই, তাহলে কি হবে, এখানে প্রথমে বসবে হচ্ছে ক্যাপিটাল টি। আমরা জানি ভি বাই ল্যামডা সমান সমান কিন্তু 1/t, কারণ ভি বাই ল্যামডা সমান ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের অপোজিট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos 4 পাই, আর cos 0-র মান এখানে তো যা হয় 1, সেটা তো আমরা জানি। আবার cos 4 পাই এর মানও +1। তাহলে এই জায়গা থেকে আসলে বামে যাই থাক, আমাদের এই অংশটার রেজাল্ট কিন্তু আসলে 1 - 1 0। তার মানে the rate of energy transfer is equal to 0। তার মানে আমরা এটা বলতে পারি there is no transference of energy across any section of the medium in the case of a stationary or standing wave। তাহলে এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি আমাদের সিলেবাস এই কোর্সের জন্য। আচ্ছা, এখানে কিছু স্যাম্পল প্রবলেমস দেয়া আছে, যেখানে প্রথম প্রবলেমটা যেটা আছে, ইকুয়েশন অফ ট্রান্সভার্স ওয়েভ দেয়া আছে একটা, এবং এটাকে আমরা বলছি যে ইনসিডেন্ট হচ্ছে একটা রিজিড বাউন্ডারির উপর, এবং সেখানে এই প্রবলেমটাতে ফাইন্ড আউট করতে বলা হয়েছে ওয়েভলেন্থ, ফেজ ভেলোসিটি এবং টাইম পিরিয়ড অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ। তারপরে ইকুয়েশন অফ রিফ্লেক্টেড ওয়েভটা এখানে কি হবে এই ক্ষেত্রে, তারপরে ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ এটা কি হবে, আর ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এট এক্স ইকুয়াল টু 2.4, এই জিনিসটা। আর এই 2 নম্বর অঙ্কটা একটা বিট রিলেটেড অঙ্ক। এটা খুবই ইজি, বিটের ফর্মুলা দিয়ে তোমরা করতে পারবে, জাস্ট এখানে বুঝতে হবে যে পার্থক্যটা কোথায় কোথায় দেখানো হচ্ছে। আর সাউন্ড ওয়েভ ইন এয়ার, এটা আরেকটা 3 নম্বর অঙ্কটা যেটা হচ্ছে, এটাও কিন্তু একটা রিফ্লেক্টেড স্টেশনারি ওয়েভের অঙ্ক। এটা ফ্রি বাউন্ডারি রিফ্লেকশন, আগেরটা রিজিড বাউন্ডারি ছিল, এটা ফ্রি বাউন্ডারি। এখানে প্যারামিটার গুলো আলাদা করে বলা আছে, সেখান থেকে এখানে বিভিন্ন ধরনের ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট স্টেশনারি ওয়েভ এট পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, 50 সেন্টিমিটার, এটা ম্যাক্সিমাম এক্সেস প্রেসার, এই জিনিসগুলো বের করতে বলা আছে। তো তোমাদের কাছে যদি গিয়াসউদ্দিন আহমেদ স্যারের বইটা থাকে, তাহলে এটা এটা খুলে দেখলে তোমরা এইরকম সিমিলার কিছু ওয়ার্কড আউট প্রবলেম পাবে, সেগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করলে আশা করি আর সমস্যা হবে না, তোমরা এটা ভালো মতোই করতে পারবে, কোনো সমস্যাই হবে না। আচ্ছা, আরেকটা টপিক যেটা যাদের ওয়েভস এন্ড অসিলেশনস পড়ানো হয় বইতে, তাদের অলমোস্ট সবারই আছে, আমি জানি না তোমাদের সিলেবাসে এটা কেন নেই, তবে এই জিনিসটা তোমাদের জানা প্রয়োজন, কারণ এটা আমাদের দৈনন্দিন লাইফের অনেক কিছুর সাথেই রিলেটেড।
টপিকটা হচ্ছে আর্কিটেকচারাল অ্যাকিউস্টিক্স। হয়তোবা নাম শুনে মনে হচ্ছে যে এটা তো আর্কিটেকচার ডিপার্টমেন্টের লোকজন পড়লেই চলবে, কিন্তু আসলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কনস্ট্রাকশনস এর সাথে জড়িত। আমরা যে যে জবেই যাই না কেন, আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের পারপাস ওয়াইজ কি বলে একটা রুম বা একটা ওয়ার্ক প্লেস ক্রিয়েট করতে হয়। তাহলে সেটা করার সময় আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে সেই জায়গাটা অবশ্যই একটা ভালো ওয়ার্ক প্লেস হবে যদি সেখানে একটা খুব ভালো অ্যাকিউস্টিক বিহেভিয়ার থাকে। বিফোর দ্য বিগিনিং অফ 20th সেঞ্চুরি যে কনস্ট্রাকশনস গুলো হতো, রুম বা বিল্ডিং গুলো, সেটাকে কখনোই এই সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে বিবেচনা করে বানানো হতো না। যে কারণে ম্যাক্সিমাম এই জিনিসগুলোরই হতো কি, যে সাউন্ড কোয়ালিটিটা আসলে আশানুরূপ হতো না। কিন্তু 1910 সালে একজন আমেরিকান ফিজিসিস্ট ওয়ালেস ক্লেমেন্ট সাবাইন, উনি বলেন যে এই যে বিল্ডিং ম্যাটেরিয়াল গুলো অর্থাৎ ব্রিক, কংক্রিট, এসব জিনিস, প্লাস্টার্স গুলো, এগুলো আসলে খুব পুয়ার অ্যাবজর্ভার অফ সাউন্ড হয়। যেহেতু তারা খুব পুয়ার অ্যাবজর্ভার অফ সাউন্ড, সেখানে যখন একটা রুমের ভিতরে কোনো একটা সাউন্ড ক্রিয়েট হয়, সাউন্ডটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার আগেই বেশ অনেক কয়বার, 100 টাইমস, অ্যাবাউট 100 টাইমস এটা রিফ্লেক্টেড হয়। এবং এই যে রিপিটেটিভ রিফ্লেকশনস গুলো হচ্ছে, এটার কারণে আহ, মানে যখন আমরা সাউন্ড সোর্সটা অফও করে দেই, তখন দেখা যায় সেখানে সাউন্ডের রেশটা থেকে যায়। এবং এই যে রেশটা থেকে যাওয়া, এই জিনিসটাকে বলা হয় রিভারবারেশন। এটার সংজ্ঞা হচ্ছে the persistence of sound in the audible range after the sound source has ceased is called reverberation. সাউন্ড সোর্স অফ হয়ে যাওয়ার পরেও যদি একটা অডিবল রেঞ্জের ভেতরে আমরা সাউন্ড শুনতে পাই, সেখানে একটা স্থাপনার ভিতরে সেটা এক্সিস্ট করে, এটাকে রিভারবারেশন বলে। এবং এটাই আসলে একটা রুমের বাজে অ্যাকুস্টিক্স এর জন্য রেসপন্সিবল। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভারবারেশন টাইম। এটা হচ্ছে সেই পরিমাণ টাইম যেটা একটা সাউন্ড নেয় তার আহ, মানে থ্রেশহোল্ড অফ অডিবিলিটি থেকে, মানে একটা সাউন্ড যে টাইমটা নেয় তার ইন্টেন্সিটিটাকে এটার ইনিশিয়াল ভ্যালু থেকে থ্রেশহোল্ড অফ অডিবিলিটিতে কমিয়ে আনতে। তার মানে ইট ইজ the time taken by the sound intensity to fall through 1 millionth of its value, or 60 dB of intensity. তাহলে আমরা যদি অডিবিলিটি রেঞ্জের নিচে সাউন্ডটাকে নামিয়ে ফেলতে পারি, তাহলে ওই রিফ্লেকশন যতই হোক না কেন আমরা সেই জিনিসটা শুনতে পাবো না। তাহলে এটাই এখন একমাত্র উপায় হিসেবে করা হয় যে যাতে করে একটা রুমের অ্যাকুস্টিক্স ঠিক থাকে। তো এখানে হয়তোবা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে রিভারবারেশন টাইম আনঅপটিমাইজড হলেই কি তাহলে একটা বিল্ডিং এর সাউন্ড কোয়ালিটি খারাপ হবে? এমনও তো হতে পারে যে সাউন্ডের সোর্সটাতেই সমস্যা, ইন্টারফারেন্স হচ্ছে, বা সেখানে অন্য কোনো কারণে ইকো হচ্ছে, রেজোনেন্স হচ্ছে, আশেপাশে নয়েজ আছে। সেগুলো অবশ্যই কারণ, কিন্তু এগুলো হচ্ছে এক্সটার্নাল কারণ। একটা বিল্ডিং যদি ওয়ান্স এটা ডিজাইন হয়ে যায়, এক্সটার্নাল সোর্সকে যতই ইম্প্রোভাইজ করা হোক, সেই বিল্ডিং এর ডিজাইনে কখনোই এই রিভারবারেশনকে কমানো যাবে না। কাজে রিভারবারেশন টাইমটা অপটিমাইজ করাটা খুবই জরুরি একটা ভালো কোয়ালিটির বিল্ডিং এর জন্য। তাহলে রিডাকশন অফ রিভারবারেশন কিভাবে করা সম্ভব? স্যাবাইন্সের তথ্য মতে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সাউন্ডকে এক একটা ম্যাটেরিয়াল এক এক রকম ভাবে অ্যাবজর্ব করতে পারে। এবং এই অ্যাবজর্বিং পাওয়ার অফ দ্য ম্যাটেরিয়াল, এটা হচ্ছে যে একটা প্রথম ইনসিডেন্সে সে একটা সাউন্ডের কতটুকু অংশ সে অ্যাবজর্ব করে ফেলতে পারে। তো স্যাবাইন 500 হার্জ ফ্রিকোয়েন্সি সাউন্ড নিয়ে একটা অ্যানালাইসিস করেন এবং সেখান থেকে পান যে ব্রিক, প্লাস্টার, এসব জিনিসের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.101 থেকে 0.03 ইন স্যাবাইন ইউনিট, বা এটাকে ওপেন উইন্ডো ইউনিটও বলা হয়। ওপেন উইন্ডোকে সাধারণত ধরা হয় একটা পারফেক্ট অ্যাবজর্ভার অফ সাউন্ড, যেটার সাপেক্ষে অন্য ম্যাটেরিয়াল গুলোর অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টকে আসলে ডিফাইন করা হয়। তো কার্পেট, কার্টেন্স, এসব জিনিসের কিন্তু অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দেখো ব্রিক, প্লাস্টারের তুলনায় অনেক বেশি, এর রেঞ্জ অনেক হাই, 0.15 থেকে 1 পর্যন্ত। ফেল্ট বা পশম, এটার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট 0.7। একজন পার্সন যদি একটা রুমে থাকে,
তাহলে সেটা হচ্ছে পয়েন্ট টু। তোমরা হয়তো বা লক্ষ্য করে থাকবে ইভেন তোমাদের যে ক্লাসরুম গুলো, সেখানে যখন কোনো মানুষ থাকে না তখন কথা বললে সাউন্ডটা কেমন শোনায়, আর যখন তোমরা সবাই উপস্থিত থাকো তখন কথাবার্তা হলে কিরকম সাউন্ড শোনায়। যদি একটা ক্লাসরুম ডিজাইন করতে হয় অবশ্যই সেটা চিন্তা করতে হবে সেখানে কয়জন পার্সন ক্লাস করছে, কয়জন পার্সন সেখানে কথা বলবে, এবং সেই কথাটা যেন কোনোভাবেই একটা ব্যাড সাউন্ড কোয়ালিটি না আনে। তার মানে অ্যাবজর্বটা মানে টাইম মতো হয়ে যায়, যাতে করে একজনের কথা কোনোভাবেই নয়েজি বা কারো বিরক্তির উদ্রেক না করে। তাহলে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ দ্য অফ এ সারফেস এটাকে ডিফাইন করা হয় দ্য রেশিও অফ সাউন্ড ইন এনার্জি অ্যাবজর্ব বাই এ সার্টেন এরিয়া অফ সারফেস টু দ্যাট অফ অ্যান ওপেন উইন্ডো অফ সেম এরিয়া। অর্থাৎ কোনো একটা ম্যাটেরিয়ালের একটা পার্টিকুলার এরিয়া যতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সেটার সাথে যদি আমি একটা ওপেন উইন্ডোর একই এরিয়ার অ্যাবজর্পশনটা তুলনা করি, সেটাই হচ্ছে ওই ম্যাটেরিয়ালের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, এবং এটার ইউনিটটা হচ্ছে ওপেন উইন্ডো ইউনিট বা ওডব্লিউ, এটাকে স্যাবাইন্সও বলা হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি অপটিমাইজেশন অফ রিভারবারেশন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা যদি অনেক বেশি হয়, রিভারবারেশন টাইম যদি অনেক বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে সাউন্ড তার বোধগম্যতা ইন্টেলিজিবিলিটি হারাবে। আর যদি খুব কম হয় তাহলে সাউন্ডের লেভেলটা আনরিকগনাইজ থেকে যাবে, খুব লো হবে। স্যাবাইন তার রিসার্চের মাধ্যমে একটা ফর্মুলা ডেভেলপ করেন, এবং এই ফর্মুলাতে তিনি কিছু বেসিক অ্যাজাম্পশন নেন। প্রথমত উনি বলেন যে অ্যাভারেজ এনার্জি পার ইউনিট ভলিউম এটা ইউনিফর্ম, আর এনার্জি এটা একটা অডিটোরিয়ামে বা একটা রুমে সেটা অ্যাবজর্পশন ম্যাটেরিয়ালস অফ দ্য ওয়াল, সিলিং, ওপেন উইন্ডো আর ভেন্টিলেটর ছাড়া আর কোথাও অ্যাবজর্ব হবে না এনার্জিটা। তো উনি একটা অ্যানালাইটিক্যাল ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেন রিভারবারেশন অ্যানালাইসিস করার জন্য। প্রথমত উনি এটা অ্যাসিউম করেন যে একটা সোর্স সেটা পরিমাণ এনার্জি একটা রুমে সাপ্লাই করছে, রুমটার ভলিউম ধরো ভি, তাহলে সেক্ষেত্রে এনার্জি সাপ্লাইড পার ইউনিট ভলিউম হবে ই/ভি। যদি পরিমাণ ইন্টেন্সিটিটা এটা মানে অ্যাবজর্ব হয়, এবং আলফা হচ্ছে হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হয়, আর এন হচ্ছে নাম্বার অফ রিফ্লেকশন পার ইউনিট লেন্থ হয়, তাহলে যে এনার্জি অ্যাবজর্ব পার ইউনিট সেকেন্ড আই এটা হবে হচ্ছে এই ইন্টেন্সিটি, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট এবং এই নাম্বার অফ রিফ্লেকশনের গুণফল। তাহলে রেট অফ চেঞ্জ অফ এনার্জি পার ইউনিট ভলিউম এটা হচ্ছে যতটুকু ওই সোর্স অ্যাপ্লাই করছে, সোর্সটা সেখানে সাপ্লাই করছে পার ইউনিট সেকেন্ড এবং পার ইউনিট ভলিউমে, সেটাকে যদি আমরা পার ইউনিট ভলিউমে অ্যাবজর্পশন দিয়ে বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে ডিআই বাই ডিটি ইকুয়ালস ই/ভি মাইনাস আইএএন, এটা হচ্ছে বেসিক ইকুয়েশনটা। তাহলে গ্রোথ অফ ইন্টেন্সিটি যদি আমরা এখানে ক্যালকুলেট করতে চাই, এই ইকুয়েশনটা থেকে আমরা বের করতে পারবো যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করে দেই। তাহলে ইন্টিগ্রেট করার আগে আমাদের কি করতে হবে, ভেরিয়েবল সেপারেশন করে নিতে হবে। এখানে এই পাশে বাঁ পাশে যদি আমি আই রাখতে চাই, তাহলে এই যে ডান দিকে যে টার্মটা আছে সেটাকে আমি বামে নিয়ে আসলে এটা জাস্ট ডিআই বাই ই/ভি মাইনাস আই এ এন হবে ইকুয়ালস ডিটি। আচ্ছা, এখন এই দুইটাকে ইন্টিগ্রেশন করে নেওয়া হলে হচ্ছে ডিআই ডিভাইডেড বাই ইভি বাই আই এ এন, এটা থেকে আমরা পাবো হচ্ছে এখানে আই এর টার্মের সাথে মাইনাস এ এন গুণ হিসেবে আছে, ইন্টিগ্রেশনের সময় এটা ভাগ হয়ে যাবে, আর এই টার্মটা হবে হচ্ছে লগের ভেতরে থাকবে। তাহলে রেজাল্টটা হবে মাইনাস 1/an log e/v মাইনাস আই এ এন ইকুয়ালস টি প্লাস কে, যেখানে কে হবে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আমরা যদি এখানে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, অর্থাৎ এট টাইম ইকুয়াল টু জিরো সেখানে কোনো অ্যাবজর্পশন হয় নাই, তাহলে আই ইকুয়াল টু জিরো, তাহলে সেখানে ইকুয়েশন 12.10তে আমরা যদি এটা অ্যাপ্লাই করি, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে, আসলে এটা 12.10তে না, এই ইকুয়েশনটাতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1/an log e/v ইকুয়াল টু কে। তাহলে সেখানে কে এর মানটা আমরা আবার এই ইকুয়েশনে বসিয়ে দিই, বসিয়ে দিলে আমরা পাবো মাইনাস 1/an log e/v মাইনাস আই এন ইকুয়ালস টি মাইনাস 1/an log e/v। আচ্ছা, তাহলে একটু সিম্পলিফিকেশন করলে আমরা দেখো আমরা মাইনাস
ওয়ান ওভার এ এন কে যদি কমন নিয়ে নেই থাকবে লগ ই ই বাই ভি মাইনাস আই এ এন মাইনাস লগ ই ই বাই ভি ইকুয়ালস টি। তাহলে লগের ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ওভার এ এন ইন্টু লগ ই ই বাই ভি মাইনাস আই এ এন ডিভাইডেড বাই ই বাই ভি ইকুয়ালস টি। তাহলে এখানে ই বাই ভি এটা ডিভাইডেড বাই হয়ে গেলে ওয়ান থাকবে। তাহলে আমরা এখানে আই এ এন কে আবার ই বাই ভি দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে এই টার্মটা। তাহলে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান ওভার এ এন লগ ই ওয়ান মাইনাস আই এ এন বাই ই বাই ভি ইকুয়ালস টি। তাহলে এখান থেকে আমরা একটু যদি গুছিয়ে লিখি এ এন আর মাইনাসকে ডান দিকে নিয়ে নেই তাহলে লগ এর টার্মটা ইকুয়েট হয়ে যাবে মাইনাস এ এন টির সাথে। আচ্ছা, এখন উভয় পাশে আমরা যদি এক্সপোনেনশিয়াল নেই এই লগ ইটা ডিমিনিশ হয়ে যাবে, থাকবে হচ্ছে ওয়ান মাইনাস আই এ এন বাই ই বাই ভি ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস এ এন টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়ান ওভার আই এ এন বাই ই বাই ভি ইকুয়ালস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এন টি। সেটা ইকুয়াল টু হবে, সেটা আসলে হবে হচ্ছে আই আই এর সাপেক্ষে যদি লিখি ই ডিভাইডেড বাই এ এন ভি ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এন টি। আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইন্টেন্সিটিটা যখন গ্রো করে এই ইন্টেন্সিটিটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে যখন কিনা এই টাইমটা ইনফিনিটি হবে। টাইম যদি এখানে ইনফিনিটি বসানো হয় তাহলে এখানে থেকে যাবে ই বাই এ এন ভি এই টার্মটুকু শুধু, তাহলে সেটা হবে তার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তাহলে গ্রোথ অফ ইন্টেন্সিটি এটা ইন্ডিকেট করে ইট উইল অ্যাটেইন আ ম্যাক্সিমাম ভ্যালু হোয়েন টাইম ইজ ইনফিনিটি। তাহলে এখানে আমরা বলতে পারি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই নট ইকুয়ালস ই ডিভাইডেড বাই এ এন ভি যখন আমরা গ্রোথ চিন্তা করছি। এখন ডিকে অফ ইন্টেন্সিটি যদি চিন্তা করি তাহলে তখন আমাদের কি চিন্তা করতে হবে যে আমরা ধরে নিচ্ছি সাউন্ডটা সাউন্ড সোর্সটা কোনো সাউন্ড ইমিট করছে না, এখন সাউন্ড সোর্সটাকে অফ করে দেওয়া হয়েছে, তাহলে ই ইকুয়াল টু হবে জিরো। তাহলে সেই পার্টিকুলার টাইমে আমাদের ইকুয়েশন 12.10টা কি হয়ে যাবে, ডিআই বাই ডিটি ইকুয়ালস মাইনাস আই এ এন। তাহলে ই বাই ভি এর টার্মটা এখানে আর থাকছে না। তাহলে এখান থেকে আমরা ভেরিয়েবল সেপারেশন করলে ডিআই বাই আই ইকুয়ালস মাইনাস এ এন ডিটি এটা হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিআই বাই আই ইকুয়ালস মাইনাস এ এন ইন্টিগ্রেশন অফ ডিটি হবে, কারণ এ এনটা এখানে কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশনের পর আমরা পাবো লগ ই আই ইকুয়ালস মাইনাস এ এন টি প্লাস কে প্রাইম। তাহলে কে প্রাইমটা হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন আমরা যদি টাইমটাকে যখন সোর্সটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সময় থেকে কাউন্ট করি তাহলে তখনই যদি আমাদের ইন্টেন্সিটিটা ম্যাক্সিমা ধরি যে হ্যাঁ ওই সময় আমাদের ইন্টেন্সিটিটা যা ছিল সেটাই আমাদের ম্যাক্সিমা, তাহলে টি ইকুয়াল টু জিরোতে আই ইকুয়াল টু আই নট বসালে এই যে ইকুয়েশন 12.14 থেকে আমরা পাই লগ ই আই নট ইকুয়ালস কে প্রাইম, এবং কে প্রাইমের ভ্যালুটা যদি আবার 12.14 এ বসিয়ে দেই তাহলে পাচ্ছি লগ ই আই ইকুয়ালস মাইনাস এ এন টি প্লাস লগ ই আই নট। তাহলে এখানে আমরা পাচ্ছি লগ ই আই নট কে বাম দিকে নিয়ে আসলে লগ ই আই নট মাইনাস লগ ই আই মাইনাস লগ ই আই নট ইকুয়ালস মাইনাস এ এন টি। সো লগ এর ইকুয়েশন ইউজ করলে লগ ই আই বাই আই নট ইকুয়ালস মাইনাস এ এন টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আই বাই আই নট ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস এ এন টি যখন উভয় পাশে আমরা এক্সপোনেনশিয়াল নিচ্ছি, তাহলে আই ইকুয়ালস হবে আই নট ই টু দি পাওয়ার মাইনাস এ এন টি। তার মানে ডিকে অফ ইন্টেন্সিটি থিওরিটিক্যালি এমন একটা প্যাটার্ন ফলো করে যে ইন্টেন্সিটি ইনফাইনাইট টাইমে গিয়ে এটা জিরো হয়ে যাবে। এখন জ্যাগার নামক একজন স্ট্যাটিস্টিশিয়ান তিনি এইটা একটা মেথড অ্যাপ্লাই করে দেখান যে রিফ্লেকশন অফ সাউন্ড পার ইউনিট লেন্থ এই জিনিসটা আসলে ইটস নাথিং বাই দ্য প্রপোর্শনাল টু দ্য সারফেস এরিয়া অফ দ্য রুম আর এই ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম। তাহলে ভেলোসিটি অফ দ্য সাউন্ড এটার সাথে সারফেস এরিয়া মাল্টিপ্লাইড এবং তার সেটাকে ভলিউম 4 টাইমস দিয়ে এটাকে ভাগ করা হলে যা আসবে সেটা হচ্ছে নাম্বার অফ রিফ্লেকশনস। তাহলে নাম্বার অফ রিফ্লেকশনস পার ইউনিট লেন্থ এটা আমরা পাচ্ছি এই ইকুয়েশন 12.15 এ আমরা যদি বসিয়ে দেই
এখানে, তাহলে আমরা পাচ্ছি I equals I naught e to the power minus ACST divided by 4V। আমাদের আসলে মেইন কনসার্নটা কিন্তু এই ইকুয়েশনটা, যে ডিকে অফ ইন্টেন্সিটি, যে একটা সাউন্ড সোর্স অফ করে দেওয়ার পরে আমাদের ইন্টেন্সিটিটা ড্রপ করতে আসলে কতটুকু টাইম লাগবে। তো ড্রপ তো শুধু করলেই হবে না, আমাদের অডিবিলিটি লিমিটের নিচে চলে যেতে হবে। তাহলে এটা 1 মিলিয়ন্থ অফ দ্য থ্রেশহোল্ড হতে হবে। তাহলে এটা হতে হবে I/I0টা 10⁻⁻6। যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে আমি রিভারবারেশন টাইমটা এখান থেকে বের করতে পারবো। তাহলে রিভারবারেশন টাইমকে আমি ক্যাপিটাল টি ইটালিক দিয়ে যদি একটু দেখাই, তাহলে এখানে এই ইকুয়েশনে আমরা পাচ্ছি 10⁻⁻6 I/I0 এর মানটা ইকুয়ালস e⁻ACST ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 4V। এখন দুই পাশে যদি লগ 10 নেই, তাহলে এখানে আসবে হচ্ছে, বাঁ পাশে আসবে 6 আর ডান পাশে ACS/4V ইন্টু টি ক্যাপিটাল টি লগ 10E। আচ্ছা, এখন এই জিনিসগুলোকে যদি একটু সিম্পলিফিকেশন করে লেখা যায়, তাহলে টি ইকুয়ালস হবে, এখানে 6 4 যা 24, তাহলে 24V ডিভাইডেড বাই, আচ্ছা 340 হচ্ছে এখানে SI ইউনিটে সাউন্ডের ভেলোসিটি, যেটা কিনা 340 মিটার পার সেকেন্ড ইন্টু লগ 10E ইন্টু AS। এখন এখানে যে নাম্বারগুলো আছে এগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.16 ভি ডিভাইডেড বাই এএস, যেখানে এই তিনটা জিনিস হচ্ছে ভেরিয়েবল। এটা এসআই ইউনিটে। সিজিএস ইউনিটে ভি এর মানটা হচ্ছে 1100 ফিট পার সেকেন্ড, এটা বসিয়ে দিলে আবার আসবে 0.05 ভি বাই এএস, এটা সিজিএস ইউনিটে। এটাই হচ্ছে সেভাইন্স রিভারবারেশন ফর্মুলা ফর রিভারবারেশন টাইম। এখন কোনো একটা রুমে যদি ডিফারেন্ট টাইপ অফ অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল থাকে, যাদের এরিয়া আলাদা, যাদের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলাদা, তাহলে সেই ক্ষেত্রে এএস এর পরিবর্তে সাম ওভার এএস ব্যবহার করা হয়। তাহলে এই ফর্মুলাটাকে জেনারেলাইজড ওয়েতে এসআই ইউনিটে এই এএস কে রিপ্লেস করে সামেশন অফ এএস দেয়া হয়। তার মানে প্রত্যেকটা অ্যাবজর্ভার মিডিয়ামের এরিয়াকে তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করার পরে যা হবে তাদের সবার যোগফল দিয়ে ওই ভলিউমকে ভাগ দিতে হবে এবং 0.16 দিয়ে গুণ হবে। সিজিএস ইউনিটের হলে 0.05 দিয়ে গুণ হবে। এটাই হচ্ছে রিভারবারেশন ফর্মুলা। সো আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি এটা বুঝতে পেরেছো। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। আমার লেকচারগুলো সবগুলোই তোমাদের ম্যাটেরিয়াল হিসেবে আপলোড করে দেয়া আছে, তোমরা সবাই সেগুলো পড়বে। কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমার কাছে জানতে চাইবে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আমাদের আবার খুব তাড়াতাড়ি এই পৃথিবীটা স্বাভাবিক হয়ে যাবে এবং তোমরা সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।